আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিওন বোর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগে, পাওয়ার্ড বাই কিশোর মমস ম্যাজিক, সাপোর্টেড বাই স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন হান্নান সরকার, ফর্মার সিলেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং কোচ আন্ডার 17 এবং ফর্মার ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট টিম। এছাড়া আমাদের সঙ্গে আরও একজন উপস্থিত আছেন জুলফিকার আলী অনিক ভাই, সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট বাংলাদেশ। আপনাদের দুইজনকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, এবং খুবই এক্সাইটেড কারণ অনেকদিন পরে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, সো অপেক্ষায় আছি। আমরা একটা ভালো কিছু শুরু চিন্তা করছি ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল 3টায় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আজকে ফার্স্ট ওডিআইতে আমরা কেমন আশা করছি? আমরা যদি টি-20-র আগে ওয়ানডে সিরিজ এবং এর আগে টেস্ট সিরিজে আমরা কিন্তু এই মাঠেই খুব বাজে একটা পারফরমেন্স নিয়ে আসলে অভিজ্ঞতাটা ভালো না। ভালো কিছু প্রত্যাশা করছি, কারণ আসলে জানি যে গত বছর কিন্তু খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ হয়নি আমাদের দলের, মাত্র 6টা ওয়ানডে খেলেছিলাম আমরা। স্বাভাবিকভাবে ওয়ানডেটা আমাদের খুব পছন্দের একটা ফরম্যাট, সেটা প্লেয়ারদের পাশাপাশি আমাদের দর্শকদের যারাই ক্রিকেটের সঙ্গে আছে সবাই এই ফরম্যাটটাকে সবসময় প্রায়োরিটি দেয়। তো সেখান থেকে গত বছর যেটা ঘটেছে সেটাকে আর মনে করতে চাই না, নতুনভাবে একটা যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনি যদি দেখেন ক্যাপ্টেন্সি থেকে শুরু করে 2027-এর যে ওয়ার্ল্ড কাপ সেটাকে লক্ষ্য করে মুশফিক রিয়াদের বিদায়, সব কিছু মিলে কিন্তু নতুনের একটা শুরু হতে যাচ্ছে। সো সেই নতুনের শুরুটাকে আমরা অবশ্যই পজিটিভভাবে চিন্তা করছি, এবং মিরাজও কিন্তু সেই জিনিসটা এক্সপ্রেস করেছে গতকালকে যে আমরা নতুনভাবে শুরু করতে চাই, এবং নতুন চিন্তা ভাবনা, নতুন মানসিকতা, নতুন কম্বিনেশন, প্রতিটা জায়গায় আমার মনে হয় যে নতুনের একটা শুরু। নিশ্চিতভাবে নতুনটা যদি ভালো শুরু হয় সেটা ফিউচারের জন্য একটা ভালো বার্তা দেয়। তো সেই জায়গা থেকে এই সিরিজটা স্পেশালি প্রথম ম্যাচ থেকে সেই শুরুটা খুব ইম্পর্টেন্ট। সো ভালো কিছু প্রত্যাশা করছি। আমরা অনেকের কাছে আসতে চাই, প্রথম ম্যাচ আপনার চিন্তা ভাবনা কেমন? আসলে প্রথম ম্যাচটা আমাদের যে গ্রাউন্ডে খেলা, গ্রাউন্ডটা আমাদের জন্য একটু ফেভারেবল হবে। আমরা স্পিন ট্র্যাকে বাংলাদেশে নর্মালি খেলি, তো এই গ্রাউন্ডটা ন্যাচারালি একটু স্পিন ফ্রেন্ডলি আমরা জানি, কিন্তু এখানে আসলে কিছু চ্যালেঞ্জ থাকবে। এই গো থ্রু দ্য সেশন আমরা হয়তো চ্যালেঞ্জগুলো নিয়ে এটা আলাপ করবো। আমি হান্নান ভাইয়ের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়ানডে আসলে আমাদের যত প্রাপ্তি, বাংলাদেশ যদি ক্রিকেটের অঙ্গনে ওয়ানডে থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রাপ্তি আমাদের। তো 2015 সাল থেকে কিন্তু আসলে এই গ্রোথটা অনেক বেশি আমাদের চোখে পড়েছে। আপনি সিলেক্টর ছিলেন, ওই সময়টা বাংলাদেশ অনেক ভালো পারফর্ম করেছে, আমরা দেখেছি। কিন্তু এরপর থেকে কিন্তু 2023-এর পরে আমরা কিন্তু গ্রোথটা একটু নিচের দিকে দেখছি। তো এটাকে কিভাবে দেখছেন? আপনি দেখবেন 2015-তে যখন আপনি আলোচনা শুরু করলেন, সেই 2015 ক্রিকেট হতো অ্যারাউন্ড 270-280 ইন্টারন্যাশনাল ক্রিকেট, সেটা এখন চলে গেছে 350-তে। কিন্তু আপনি 2023-এর পর্যন্ত যে সময়টা বলেছেন, এই সময়টাতে আমাদের সেই 2015 প্লেয়াররা 2023-এও কিন্তু মেইন প্লেয়ার ছিল। সো তাদেরকে 270 থেকে 350 নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা আমরা ম্যাসিভলি ইমপ্রুভ করতে পারিনি। এটা হলো রিয়েলিটি। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে সেভাবে চিন্তা করতে হয়, নতুনত্ব আনতে হয়। 2020-এর পর থেকে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20 ওয়ানডে ক্রিকেটে কিন্তু প্রচুর চেঞ্জ এসেছে। আপনি দেখবেন ইংল্যান্ডের যে চেঞ্জটা, সেটা সবাইকে নজর কেড়েছে। টেস্টেও আমরা যদি দেখি ইংল্যান্ডের, রাইট। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু 2020-এর পর থেকে একটা ম্যাসিভ চেঞ্জ এসেছে প্রতিটা ফরম্যাটে। স্পেশালি আমি যদি ওয়ানডে নিয়ে আলোচনা করি, সেখানেও খেলাটা কিন্তু 350-তে চলে গিয়েছে। বাট আপনি যেটা অনেক বললো, আমি একমত যে আপনি যখনই 250 অ্যারাউন্ড 250-270 এই ধরনের উইকেটে খেলা হয় বা এই ধরনের কন্ডিশনে খেলা হয়, সেখানে কিন্তু বাংলাদেশ অলওয়েজ ফেভারিট থাকে। যখনই 350 করে খেলাটা চলে যায়, সেখানেই ডিফারেন্সটা চলে আসে। সেখানে হয়তো আমাদের ব্যাটাররা ওইটার জন্য ক্যাপাবল না, আমাদের বোলাররা হয়তো সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য ওই ধরনের উইকেটে ক্যাপাবল না, অথবা ডেভেলপ করেনি। সো আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে এই যে ডিউরেশনটা 2015 থেকে 23 আমরা মোটামুটি ভালো খেলেছি, 24-এর পর থেকে একটু নিচের দিকে যাওয়া, আমার মনে হয় প্লেয়ারদের সেটার পাশাপাশি কিছু চেঞ্জেসও দেখতে হবে। তামিম অনফে তখন খেলছিল, দেশের পরে মোটামুটি নাই বললেই চলে। তার সঙ্গে কিন্তু আমরা দেখেছি মুশফিক এবং রিয়াদ, সাকিবও কিন্তু গত বছর থেকে রেগুলার না। সব কিছু মিলে আপনি একটা প্লেয়ার যখন 10 বছরের উপর খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং সেটা যদি সাকসেসফুলি কন্টিনিউ করে, সেই প্লেয়াররা সরে যাওয়ার সময়টা যখন চলে আসে, আপনাকে মেনে নিতেই হবে যে একটা বড় রকমের ধাক্কা আসবে। বড় টিমের গুণ হচ্ছে সেই ধাক্কাটাকে কত তাড়াতাড়ি সামলে নিতে পারে। সো আমার মনে হয় যে নতুন একটা ওয়ার্ল্ড ক্রিকেটের যে যাত্রা, যেটা 2020-এর পর থেকে শুরু হয়েছে, আমাদের এখনকার প্লেয়াররা সেই মানসিকতা নিয়ে কিন্তু নিজেদেরকে আগানোর দিকে চেষ্টা করছে। অনেকের কাছে আসতে চাই, রিসেন্ট টাইমে যদি বলি যে এই মাঠে
বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলেছে, কিন্তু রিসেন্ট টাইমে যদি বাংলাদেশের 10টা ম্যাচের কথা বলি, শ্রীলঙ্কার সঙ্গে 50-50-তে বাংলাদেশ জিতেছে। কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশের যে অ্যাওয়ে সিরিজের সেখানে কিন্তু 5টা ম্যাচে 5টাতেই বাংলাদেশ হেরেছে। এটা কিভাবে দেখছেন? দেখেন, আসলে এগুলো পরিসংখ্যান। আগে যেভাবে খেলা হয়েছিল ওই সময় প্রসেস যেভাবে ছিল, ওই সময় আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো এত ছিলেন না। তো স্যার যেটা বলতেছিলেন যে ধরেন আমরা যে 15 সালের আপনারা ডিসকাশন করি, 15 সাল থেকে এখন পর্যন্ত 15 সালের আগের প্রসেসটা আমাদেরকে একটু দেখতে হবে। মাশরাফি কিভাবে হয়ে উঠলেন, 2011-র পরে কিভাবে উঠলেন। সাকিব আল হাসানের কিন্তু তখন বুমিং টাইম ছিলেন, ওনার ক্যারিয়ারের বুস্টিং টাইম ছিলেন। তো এখন কিন্তু আমাদের কাছে ওই ধরনের হয়তো সাকিব আল হাসান আর আসবেন না, কিন্তু মেরাজ আছে। হ্যাঁ, আমাদের কাছে তানজিব তামিম আছে, আরেকজন তামিম আসছেন। তো আমরা হোপ করতে পারি এখানে আসলে আমরা আরো বেটার করতে পারি। এবং ওনারা যেহেতু ইয়াং ক্রিকেটার, ওনাদের মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট। ওনারা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন। আমাদের টেকনিক্যালের সাথে, আমাদের কোচদের সাথে ওনাদের মাইন্ডসেট আপটা যখন মানে একটা টেওনা চলে আসবে, তখন ওনারা আউটপুট দেওয়া শুরু করবেন, তখন হয়তো দেখা যাবে। সো আমি হোপ করবো যে এই শ্রীলঙ্কার সিরিজ থেকে হয়তো নতুন কোনো মোমেন্টাম আমরা দেখতে পারবো। ভাইয়া যেটা বলছিলেন যে এদেরকে আসলে একটা ফর দ্য টাইম বিং যদি আমরা প্ল্যান করতে পারি, যাদের আসলে 350 চেস করার একটা মেন্টালিটি গ্রো করে। তো এই জায়গা থেকে আমি আরেকটা জিনিস জানতে চাও ভাইয়া, আপনি পঞ্চপাণ্ডবের খুব কাছের মানুষ ছিলেন। পঞ্চপাণ্ডব একদম কেউ নেই, দিস দ্য ফার্স্ট সিরিজ। এটা কি বাংলাদেশের জন্য একটা ধাক্কা নাকি নতুন চ্যালেঞ্জ হিসেবে? আমার কাছে মনে হয় যেটা সময় মানে আমাদের প্রতিটা মানুষের লাইফেই তো এই ধরনের একটা সিচুয়েশন আসবে। একটা সময় পরে আমার বেস্ট জায়গা থেকে সরে যেতে হবে, অন্য কাউকে জায়গা করে দিতে হবে। ক্রিকেট জায়গাটাই এরকম, এবং সেটা মেনে নিতে হবে। এবং আমার মনে হয় যে এটা একটা অপরচুনিটি ইয়াং প্লেয়ারদের জন্য, কারণ অনেক প্লেয়ার আমরা দেখেছি, ফর এক্সাম্পল নুরুল হাসান সোহান, মুশফিক কন্টিনিউ খেলার কারণে, লিটন সেখানে নিজেকে এস্টাবলিশ করে ফেলার কারণে সোহান কিন্তু এত ভালো পারফর্ম করেও টিমে জায়গা হচ্ছিল না, আমরা দেখেছি। বাট এখন সোহান আবার সেই অপরচুনিটির অপেক্ষায় আছে, নিজে পারফর্ম করে যাচ্ছে। মুশফিক সরে গিয়েছে, সোহান হয়তো সেখানে খুব সামনেই হয়তো চলে আসবে টিমে, আমরা জানি। সো এরকম অনেক প্লেয়ারকে দেখেছি লম্বা সময় পারফর্ম করেছে, কিন্তু যে টিমের সেটেলমেন্টের কারণে সেই জায়গাটায় আসতে পারেনি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় নতুন প্লেয়ারদের জন্য একটা নতুনভাবে স্বপ্ন দেখানো, যে আমি ভালো করলেই টিমের জায়গা রয়েছে, অপরচুনিটি রয়েছে। সো আমি সেভাবেই চিন্তা করতে চাই। আমাদের এই পঞ্চপাণ্ডব বা 5 জন, মাশরাফি তো বেশ অনেকদিন যাবতই খেলছে না, 3 জন রিসেন্টলি শেষ হলো, তামিম কিন্তু অন অফে শুরু হয়েছে 2 বছর আগে থেকেই। সো এদের রিপ্লেসমেন্ট যে অপশনগুলো আমাদের তৈরি হচ্ছে, সিনিয়র তামিমের জায়গায় জুনিয়র তামিমকে আমরা দেখছি, আমাদের একটা হোপ দিচ্ছে যে সে সেটা ক্যাপেবল ফিল আপ করতে পারবে। বাকি 2 জন যেটা রয়েছে, রিয়াদ এবং মুশফিকের জায়গায় আমরা দেখছি যে এখন হৃদয় সেই আমাদের স্বপ্ন দেখিয়েছে যে একজন ডিপেন্ডেবল মিডল অর্ডার হতে পারে। রিয়াদের জায়গাটায় অপশনটা এখনও ফাঁকা রয়েছে, আমরা দেখছি শামীমকে টিম ইনক্লুড করা হয়েছে। নিশ্চিতভাবে মোসাদ্দেক এটা একটা অপশন হতে পারে, সোহান একটা অপশন হতে পারে। সো এই যে প্লেয়াররা নতুনভাবে কিন্তু একটা হোপ পেয়েছে যে আমার দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে, যেটা এর আগে কিন্তু যখন মুশফিক, তামিম বা রিয়াদ ছিল সেই জায়গাটা ছিল। আর যেটা অনেক বললো যে সাকিবের রিপ্লেসমেন্ট সেম ক্যাটাগরির আমরা পাইনি, বাহাতি পাইনি, বাট অফ পেয়েছে, মানে ডান হাতে পেয়েছে মিরাজকে। সো মিরাজ কিন্তু সেই জায়গাটা ডেলিভার করার মতো ক্যাপাবল হয়ে নিজেকে তৈরি করেছে এই সময়ের সঙ্গে সঙ্গে। সো আমার মনে হয় পঞ্চপাণ্ডব নেই, বাট বাকি যারা রয়েছে তারাও এখন অপরচুনিটি পাচ্ছে, এবং নিশ্চিতভাবে সেই জায়গাটায় তাদের জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করবে। মানে আমরা যদি বলি যে বাংলাদেশের পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পর একটা চ্যালেঞ্জ এসেছে, এবং সেটাকে গ্রহণ করার জন্য আমাদের একটা নেক্সট ব্যাকআপটা তৈরি হচ্ছে। রাইট। আমরা এই পর্যায়ে একটু 2 দল নিয়ে একটু আলোচনা করতে চাই। তো ফার্স্টে হানান ভাইয়ের কাছে যেতে চাই যে বাংলাদেশের একাদশটাকে কেমন ভাবে দেখছেন? 16 জনের একাদশে যদি বলি, ওপেনিংয়েও কিন্তু আমাদের বেশ ব্যাকআপ স্ট্রং, এবং বোলিং লাইনআপও কিন্তু পেস ইউনিটটাও কিন্তু বেশ স্ট্রং। এই ক্ষেত্রে আপনার বেস্ট 11 আপনি কি ভাবেন? বেস্ট 11টা আসলে চ্যালেঞ্জটা হচ্ছে তানজিদ তামিম, যেটা বলছিলাম এক সাইড থেকে হয়তো কন্টিনিউ করবে। আর সেখানে অপশন রয়েছে আপনার ইমন না নাইম। ইমনের এখনো ডেবু হয়নি, নাইমের ডেবু হলেও সেটা 2 বছর আগে লাস্ট ম্যাচ খেলেছে। বাট এখানে ইমনই হয়তো একটু এগিয়ে থাকবে, বিকজ আমরা জানি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার বা টাচ আপের সঙ্গে থাকা একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলাটা অপেক্ষাকৃত সহজ হয়, পারফর্ম করেছে। সো সেখান থেকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে বা ওই এরিয়াতে কিন্তু ইমন রয়েছে। সো সেই জায়গা থেকে ইমন হয়তো এগিয়ে থাকবে আমার মনে হয়। নাইম শেখ নো ডাউট চমৎকার ক্রিকেট খেলেছে, ঢাকা প্রিমিয়ার লিগ বা NCL, BPL প্রতিটা জায়গায় ভালো ফর্মে রয়েছে। বাট ডোমেস্টিক ক্রিকেটে আমি জাজমেন্টটা করতে যাচ্ছি না। নাইমকে আমরা দেখেছি নিউজিল্যান্ড এই টিমের সঙ্গে 3টা ওয়ানডে ম্যাচ খেলেছে, 4ডেও খেলেছে, ওয়ানডেও খেলেছে। ওয়ানডে ম্যাচে কিন্তু 3টা ম্যাচের মধ্যে একটা 40+ রান করেছিল, বাকি 2টো ম্যাচে খুব একটা আশানুরূপ রান করেনি। সো নাইম ইন্টারন্যাশনাল আসার জন্য তাকে যে একটু সময় দেওয়া, রেডি হয়ে আসা, ইন্টারন্যাশনাল ভাইবটা নেওয়া, সেই জায়গা থেকে হয়তো বা প্রথম ম্যাচে তাকে আমরা নাও দেখতে পারি। স্বাভাবিকভাবে শান্তকে আমি তিনিই দেখছি, কারণ বেস্ট পারফর্মার রিসেন্ট পাস্টের গত কয়েক বছর। ঠিক একইভাবে মিরাজকে আমি 4-এ দেখছি, বিকজ মিরাজ কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি 4 নম্বর পজিশনে খুব ভালো খেলেছে।
রেখেছে, লাস্ট 4 ম্যাচে সম্ভবত 3টা 50ও করেছে, চাও একটু উপরে থেকে ব্যাটিং করে। সো মিরাজকে আমি 4ই দেখছি। বিষয়টা হচ্ছে লিটন কোথায় খেলবে। তো আমি আসলে হৃদয় পাচ্ছে খুব ভালো ব্যাটিং করছে ওয়ানডেতে, এবং সেখানে হৃদয় 5-এ খেলবে না লিটন 5-এ খেলবে, মানে 5-6 এরা দুজন হবে। এখানে একটা টিম ম্যানেজমেন্টের একটা মানে টাফ কল নিতে হবে। হৃদয় যেহেতু ফর্মে রয়েছে 5 নম্বর পজিশনে, সেখানে যদি লিটনকে খেলানো হয় হৃদয় নিচে নেমে যাবে। তো 7 নম্বরে জাকের আলী অনেক ম্যাচ সিনারিও হচ্ছে, আমি মনে হয় দুজনই কিন্তু ক্যাপাবল, এবং হৃদয় কিন্তু ওয়ানডেতে এই জায়গাটা প্রমাণ করে এসেছে। লিটন কিন্তু এই পজিশনে প্রিভিয়াসলি কিছু রেকর্ড তার রয়েছে, বাট সেটা কিন্তু হঠাৎ মানে কন্টিনিউ কিন্তু এই পজিশনে খেলেনি, সে আসলে বেশি পারফর্ম করেছে। সো সেখান থেকে নতুন একটা চেঞ্জ, এবং লিটনের ইনক্লুশনটা আমি আবার ডিফারেন্টভাবে চিন্তা করছি, বিকজ আমি তো রিসেন্ট পাস্টে সিলেক্টেড ছিলাম। সো সিলেক্টেড থাকা অবস্থায় আমাদের একটা প্ল্যান হচ্ছিল যে মুশফিক এবং রিয়াদ যখন সরে যাবে, মিডল অর্ডারে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে দরকার। সেই জায়গা থেকেই কিন্তু আমরা লিটনকে মিডল অর্ডারে একটা চিন্তা ভাবনার মধ্যে রেখেছিলাম, এবং সেই জিনিসটা কিন্তু ক্যাপ্টেন মিরাজও কিন্তু এক্সপ্লেন করেছে যে মিডল অর্ডার পজিশনে তাকে চিন্তা করেছে। সো এটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আমরা প্ল্যান করে গেছিলাম। সো আমার মনে হয় যে লিটন আর হৃদয় 5-6 খেলে, সাথে জাকের আলী, তারপরে রিশাদ, তারপরে 3 সিমার, যেটা আমাদের রয়েছে তাসকিন, তানজিম সাকিব, এবং আমি দেখছি মুস্তাফিজ, এই 3 জন। আপনি যেটা বলছেন, তাহলে আমরা শামীম পাটোয়ারিকে আপাতত একাদশে দেখছি না, কিংবা নাহিদ রানা দেখছি না, এবং হাসান মাহমুদ এবং তানভীর স্বাভাবিকভাবে, হ্যাঁ উনি লেফট আর্ম অর্থোডক্স। ধন্যবাদ হানান ভাইকে। এবং আমরা এই পর্যায়ে যেতে চাই শ্রীলঙ্কার একাদশ নিয়ে। অনেক ভাই শ্রীলঙ্কার একাদশকে কিভাবে দেখছে? শ্রীলঙ্কান একাদশে আসলে আমি কিছু কি প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। আসলে ওনাদের টিম ম্যানেজমেন্ট বা ওনাদেরকে জায়গা থেকে বসে বলাটা একটু ডিফিকাল্ট, বাট কন্ডিশনটা ওনাদের পরিচিত। সেক্ষেত্রে পাথুম নিশাঙ্কা একজন ব্যাটসম্যান আছেন যিনি আমাদেরকে টেস্টে ভুগিয়েছেন। উনি কিন্তু আমাদের জন্য হ্যাঁ, এবং উনি কিন্তু সাফারিং হতে পারেন। উনি 40+ ওভার এখানে এভারেজ ব্যাটিং করেন ওয়ানডেতে। সো এইটা আমাদের জন্য একটা থ্রেটিং, ওনাকে আর্লি নিতে হবে। এছাড়া কুশাল ম্যান্ডিস আছেন, উনি বাংলাদেশের বোলারদের সম্পর্কে অবগত, এবং উনি আমাদের ডোমেস্টিক লিগেও খেলে গেছেন বিপিএল-এ। সো এইটা একটা ব্যাপার। এবং ওনাদের ক্যাপ্টেন, উনি কিন্তু লোয়ারের শেষের দিকে কিন্তু খুব ব্রুটাল হইতে পারে। সো এইটা একটা ব্যাপার। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তো আমরা জানি, আসলে আমাদের রিশাদ আসলে ওনাকে চার্জ করে বাংলাদেশে একটা মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন, ওইটা এই মুহূর্তে। হ্যাঁ, এবং মানে রিশাদ এবং হাসারাঙ্গা দুইজন একটা মানে ব্যাটেল আমরা দেখতে পাবো। এছাড়া দিলশান মাধুশঙ্কা আছেন, লেফট আর্ম স্পিনার, উনি খুব ইকোনমিক্যাল বোলার এবং ডেথ বোলিংয়ে খুবই ভালো করেন। আর ওয়ালালাঙ্গে, ওনাকে আসলে আলাদা করে চিনে দেওয়ার কিছু নেই। এই 6 জন প্লেয়ার শ্রীলঙ্কার আমাদের জন্য খুবই থ্রেটিং হইতে পারেন। এছাড়া আসলে স্যার যেটা বলতেছিলেন যে তাহিদ হৃদয়ের কথা, তাহিদ হৃদয়ের গত 7টা ইনিংসে একটা 90+ ইনিংস আছে, একটা সেঞ্চুরি আছে, এবং ইন্ডিয়ার এগেইনস্ট। সো তাহিদ হৃদয় আমাদের জন্য খুবই মোমেন্টাম ক্রিয়েট করে, কি ফ্যাক্টর ব্যাটিংয়ের, মানে অ্যাঙ্করিং ইনিংসের ব্যাপার যেটা থাকে। তাহিদ হৃদয়ের সাথে লিটনের একটা ভালো পার্টনারশিপ যদি আমরা দেখতে পারি, আমরা হয়তো সিরিজটা একটা বড় অ্যাসেট হতে পারে। আমি হানান ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাও যে শ্রীলঙ্কার যে 11টা আমরা এক্সপেক্ট করছি, সেখানে অলমোস্ট 4 জন অলরাউন্ডার, এবং তারা বেশ মানে রিসেন্ট টাইমে খুব ভালো পারফরমেন্স করা। যেমন যদি বলি ওদের ক্যাপ্টেন আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিসকেও আমরা অলমোস্ট যদি বলি অলরাউন্ডারের মতোই, জেনিত লিয়ানাঙ্গে, তারপর হচ্ছে ওয়ালেলাঙ্গে এবং হাসারাঙ্গা। এরা কিন্তু 4 জনই অলরাউন্ডার, এবং প্রত্যেকেই ভালো বল করে থাকেন। এছাড়া থিকসানা আছেন। তো বোলিং লাইন আপে যদি বলি, ওনাদের অপশনের অভাব নেই। কাইন্ড অফ যদি বলি যে 8 জনকে আমরা দেখতে পারি যে যদি ওনারা ট্রাই করেন বল করার জন্য, সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশের বোলিং লাইন আপটাকে আমরা একটু দুর্বল চিন্তা করছি? হ্যাঁ, কিছুটা তো মেনে নিতেই হবে, বিকজ আমরা 6th বোলিং অপশনটা নিয়ে খুব স্ট্রাগল করি। আমরা দেখেছি সাকিব চলে যাওয়ার পরে সেই জায়গাটা আমরা 6 নম্বর বোলিং অপশনটা কী হয় সেই জায়গাটা বারবার চিন্তা করতে হচ্ছে, বিকজ মিরাজ এবং সাকিব যখন একসঙ্গে খেলেছে, 2 জন অলরাউন্ডার, তখন স্বাভাবিকভাবে 4 জন বোলার এবং 2 জন মিলে 6 জন হয়ে যেত। এখন সাকিব চলে যাওয়ার পরে সেখানে আমাদের একজন জেনুইন ব্যাটসম্যান খেলাতে হচ্ছে। দ্যাট মিনস আমাদের একটা বোলিং অপশন কিন্তু গ্যাপ তৈরি হয়েছে। এটা কিছু করার নেই, এই মুহূর্তে কোনো প্লেয়ারকে রেডি অবস্থায় পাওয়া যাচ্ছে না। ফর এক্সাম্পল সাইফুদ্দিন যদি একটু ভালো অবস্থায় থাকতো তাহলে হয়তো চিন্তা করা যেত। ইনজুরি একটা কনসার্ন রয়েছে, ওয়ানডেতে খুব বেশি রেডি স্টেজে আছে সেটা বলা যাবে না। আর আমাদের কিছু প্লেয়ার প্রসেসের মধ্যে রয়েছে, সো সেখান থেকে এখনই আমি সেটাতে আলোচনায় না যাই।
অলরাউন্ডার অপশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা 6 বোলিং অপশনে স্ট্রাগল করেছি, আমরা দেখেছি মিরাজ যেদিন ভালো বোলিং করতে পারেনি, আমরা 6 বোলিং অপশনে কাকে বোলিং করাবো, এখন হয়তো সেই জায়গাটায় শান্তকে একটা অপশন হিসেবে চিন্তা করা যেতে পারে, 2-4-5 ওভার করে দিতে পারে। শামীম দলে থাকলে হয়তো সেই বিষয়টা হতে পারে, বাট আমি আসলে শামীমকে ওয়ানডেতে অন্তত সেইভাবে বোলিংটা চিন্তা করছি না। টি-20-র মেন্টাল প্ল্যানিংটা ডিফারেন্ট থাকে, ব্যাটসম্যানের জন্য প্রচুর শর্টস খেলতে হবে, রান করতে হবে। শামীমকে খুব স্বাচ্ছন্দ্যে শর্টস খেলতে পারছিল না, বিকজ তাদের পাওয়ার হিটিং যে জায়গাটা সেখান থেকে হয়তো সাকসেস পাচ্ছিল না। শামীম ভালো করে গেছে। ওয়ানডেতে কিন্তু ব্যাটসম্যানদের মেন্টাল প্ল্যানিংটা ডিফারেন্ট থাকে, তারা কিন্তু 1-2 প্রয়োজনে 4 এভাবে খেলে। তো শামীম যেই বলটা করে 1-2 নেওয়াটা কিন্তু সেই টাফ টাইম দিবে না ব্যাটসম্যানকে। তো শামীমের বোলিংটা খুব বেশি এফেক্টিভ হবে সেটা বলবো না, তবে টি-20-র ক্ষেত্রে সেটা ডিফারেন্ট একটা বিষয় হতে পারে। বাট আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অলরাউন্ডার খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে। আমরা যদি দেখি হোয়াইট বল ক্রিকেটে কেন ইম্পর্টেন্ট, আপনার ব্যাটসম্যানরা কিন্তু এখন রান করার জন্য শর্টস খেলে, এবং যখনই শর্টস খেলে তখন কিন্তু অনেক সময় মেইন বোলাররা ফেল করে একটা সম্ভাবনা তৈরি হয়। সেখান থেকে ক্যাপ্টেন খুঁজে বেড়ায় আমার কাকে দিয়ে সে ভেরিয়েশন বা ব্যাকআপটা চালাবো। সো সেখান থেকে এই শর্টার ফরম্যাটে আমার মনে হয় যে অলরাউন্ডার খুব ইম্পর্টেন্ট, যেটা টেস্ট ক্রিকেটে খুব বেশি আমি গুরুত্ব দিই না, কারণ টেস্ট ক্রিকেট স্পেশালিস্ট প্লেয়াররা খেলেন, কিন্তু এই দুইটা ফরম্যাটে। সো সেখান থেকে শ্রীলঙ্কার আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে 100% একমত যে বোলিং অপশনে অনেকগুলো ভেরিয়েশন রয়েছে এবং অপশন রয়েছে। তবে একটা পজিটিভ এই জায়গা থেকে আজকের এই ভেন্যুতে অন্তত আমি খুঁজে পাই, সেটা হলো এই উইকেটটা কিন্তু খুব বেশি রানের খেলা না। সেখান থেকে 6 বোলিং অপশনটা কতটুকু ডিমান্ড করবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, বাট স্টিল অলরাউন্ডার থাকলে সেই অপশনটা থাকতো। কারণ দেখা যায় যে কোনো দিন হয়তো আমাদের মানে আমরা স্পেশাল 5 জন বোলারকে নিয়ে আসলে মাঠে নামছি। এমন হতে পারে যে তানজিম সাকিবের হয়তো একটা দিন ভালো নাও যেতে পারে, ওইখানে হয়তো এমন হতে পারে 5টা-6টা ওভার খুব রিকোয়ারমেন্টে থাকে, ওই জায়গাগুলোতে আসলে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে দেয়। আমরা আশা করি যে ওই জায়গাতে ভালোই আমরা একটা রেজাল্ট পাবো। আমরা রিসেন্ট টাইমের একটু স্টার্ট দেখতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 57টি ওয়ানডে খেলেছে, সেখানে বাংলাদেশ মাত্র 12টা ম্যাচ জিতেছে এবং শ্রীলঙ্কা 43টা ম্যাচ জিতেছে, এবং লাস্ট 10টা ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশে 50-50 5টাই করেছে। কিন্তু যদি আমরা বলি কষ্টের জায়গাটা যেটা, সেটা হচ্ছে রিসেন্ট টাইমে বাংলাদেশ যে 5টা অ্যাওয়ে সিরিজ খেলেছে শ্রীলঙ্কার মাঠে, সেখানে কিন্তু বাংলাদেশ 5টাতেই হেরেছে। অনেক ভাই কিভাবে দেখছেন ব্যাপারটা? না, হোম অ্যাডভান্টেজ ওনারা নেবেন এটা খুবই স্বাভাবিক, এবং আমরা সে জায়গায় রেডি ছিলাম না 2023 সালে 2022 সালের পরে। তো এইখানে আসলে এই মুহূর্তে যে জায়গাটায় আমরা আছি সেখানে মানে আমরা যেটা নিয়ে টপিক ছিলাম যে অলরাউন্ডার যেটা মূল ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতেছে, আসলে আমরা যদি এখন এই সিরিজের দিকে তাকাই, যেই মাঠে আমাদের খেলা সেই মাঠে আমাদেরকে একটা জিনিস অ্যাডাপ্টেশন করতে হবে, শুধুমাত্র বাউন্ডারিতে যাওয়া যাবে না। আমাদের একটা মাইন্ড সেট আপ হয়েছে যে পাওয়ার হিটিং বা বাউন্ডারির দিকে ফোকাস করে আমরা সিঙ্গেল রোটেশন একটু উইক হয়ে যাচ্ছে বা একটু কমে যাচ্ছে। টেস্টে এটা খুব ইমপ্লিমেন্ট হয়েছিল, প্রথম ইনিংসে খুব ভালো লেগেছিল এটা দেখতে, কন্টিনিউয়াস স্ট্রাইক রোটেট হয়েছে। আমরা দুবাইয়ের সাথে যে সিরিজটা হেরেছি টি-20-তে, ওইখানে দুবাইয়ের থেকে আমরা 15টা বাউন্ডারি পুরো মানে 4 and 6 মিলে বেশি মেরেছি, কিন্তু ওনারা আমাদের থেকে সিঙ্গেল এবং 2তে আগে ছিলেন। তো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করছেন। আমি রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করতে আমি দেখেছি যে ভিডিও ফুটেজগুলোতে এইটা একটা ডিফারেন্সিয়েশনটাকে কমাবে। আর দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে যে ওনাদের অলরাউন্ডার যারা আছেন তাদেরকে ফেস করার মতো আমাদের ব্যাটিং স্ট্রেংথ আছেন। আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে আসলে আমাদের তানজিদ তামিম উনি কিন্তু অনেক ভালো পাওয়ার হিটিং করতে পারেন, এবং যিনি একবার মোমেন্টাম ক্রিয়েট করেন ওনাকে আটকানো, কিন্তু যদি আমরা বলি তিনজনেই কিন্তু খুব এই ব্যাপারটা প্রচন্ড ক্যাপাবল এবং খুবই মানে ব্রুটাল। পারভেজ ইমন কিন্তু অনেক ব্রুটাল, উনি কিন্তু যদি মোমেন্টাম ক্রিয়েট করতে পারেন ওনাকে আটকানো খুব টাফ, এবং ওইটাই কি এবং আমরা আসলে যদি পরিসংখ্যানের দিকে তাকাই, এই মাঠে প্রথম 10 ওভারে আপনি যত মিনিমাম উইকেট হারাবেন এবং পরের 11 থেকে 35 ওইখানে যত বেশি স্ট্রাইক রোটেট করে রান রেট 4-এর কাছাকাছি রেখে যেতে পারবে, উইকেট নিয়ে যখন ঢুকবো আমরা 35-এর পরে 38-এর পরে, তখন কিন্তু জাকির আলী অনেকও আমাদের অনেক ইফেক্টিভ হয়ে যাবেন। সেটা আপনি আগে ব্যাটিং করেন বা পরে ব্যাটিং করেন, আমাদের এই স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই থাকবে। এবং আমি খুবই পজিটিভ এই সিরিজ, এবং আমাদের নতুন কিছু অ্যাপ্রোচ আমরা দেখেছি, আমরা প্র্যাকটিস সেশনগুলো ফলো করলে ইনসাইড ওনারা আরো ভালো জানে। আর এই সিরিজ থেকে কিন্তু একটা নতুন জিনিস আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে যে লাস্ট ওয়ানডে গুলোতে আমরা দেখলাম দুই সাইড থেকে দুইটা নতুন বল নিয়ে খেলা,
কিন্তু এই সিরিজ থেকে কিন্তু দুই সাইড থেকে দুইটা অন বল নিয়ে মানে নতুন বল নিয়ে খেলা হবে 35 ওভার পরে 35 ওভারের পর থেকে বোলিং ইউনিটের ক্যাপ্টেন চুজ করতে পারবেন কোন বলটা নিয়ে উনি বাকি 15 ওভারে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো এটা ব্যাটসম্যানদের জন্য একটা আলাদা মানে সহযোগিতা হতে পারে যে রান করার জন্য, কারণ ওল্ড বলটা কিন্তু আসলে খেলা বেটার আমার কাছে মনে হয়। না এইখানে ওল্ড বলের ব্যাপারটা স্যার আরো ভালো ডেসক্রাইব করে দিবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমরা ব্যাক টু 2018 এর আগের ক্রিকেটার একটু ফিল পেতে পারি। আগে কিন্তু এই ধরনের একটা ব্যাপার ছিল যে একটা বল দিয়ে পুরো ইয়ে ছিল। সো এখানে স্পিনাররা কিন্তু ডেড এন্ডে আপনাকে ভালো একটা আউটপুট দিতে পারবে। এখন আবার একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, আর অলরাউন্ডারের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে হান্টিং এর এখানে একটা ব্যাপার আছে। আপনি ক্রিকেট একটা কথা আছে যে ব্যাটসম্যান প্রডিউস করা যায় বাট বলার জন্ম নেয়। তো বোলিং অলরাউন্ডার আসলে আমাদের বেশি দরকার, যিনি আসলে ব্যাটিংয়ে আমাদেরকে ডেতে সাপোর্ট দিবেন, কিন্তু উনি ন্যাচারালি একজন বলার। কারণ বলারের মাথায় কিন্তু খেলাটা ঘুরে, উনি 9টা ফিল্ডার দিয়ে রানটাকে আটকানো, ফিল্ডিং সেটআপটা ওনার একটা ইয়ে থাকে। সো এই জায়গাগুলো নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে। এবং আমাদের রিশাদ, আপনি ওনাকে দেখবেন উনি যেখানে খেলতেছেন, ওনাকে যেখানে দেখা যাচ্ছে সেখানে কিন্তু উনি অনেক গ্ল্যামার ছড়াচ্ছেন, ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটা আমাদের অনেক বড়। আমরা কি রিশাদকে আসলে প্রপার অলরাউন্ডার প্যাকেজই পাচ্ছি কিনা, নাকি লোয়ার অর্ডারে আমরা খুব অল্প রানের জন্য আমরা রিশাদকে নিয়ে মানে স্বাভাবিকভাবে আমার সঙ্গে অনেক আগে থেকেই তো ওর যাত্রা শুরু, আমি খুব কাছ থেকে দেখেছি। বাট রিসেন্টলি ও খুব ডেভেলপ করেছে। বাট অলরাউন্ডার ক্যাটাগরিতে আপনি ফেলবেন কিনা আমি ডাউট। এটা যদি বলেন টি-20তে চিন্তা করতে পারি, কারণ আপনি জানেন যে টি-20তে ও যে রোলটা প্লে করে, ও যায় 8-10 বল খেলবে, সেখানে 20-25-30 রান করে দিবে, সেটা হলে ফাইন। কিন্তু আপনি ওয়ানডে ক্রিকেটে হয়তো বা আরও বেশি সময়ের জন্য খেলতে হতে পারে। সেই ক্ষেত্রে যে এক নিয়ে যেটা অনেক বললো, টি-20 ক্রিকেট আর ওয়ানডের মধ্যে পার্থক্যটা হচ্ছে টি-20তে আপনার মোর ফোকাস থাকে বাউন্ডারির দিকে, বাট 1-2ও নিতে হয়। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কিন্তু মোর ফোকাস থাকতে হয় 1-2 সঙ্গে বাউন্ডারি। সো দুইটা কিন্তু অপোজিট। সো 1-2 যখন নিতে হবে তখন কিন্তু আপনার ওই জায়গাটায় মানসিকতা এবং তার টেকনিক লাগবে। তো রিশাদ আসলে 1-2 নেওয়ার জন্য খুব বেশি পারদর্শী না। তো সেই জায়গায় টি-20তে আপনি সেই অলরাউন্ডার ক্যাটাগরিতে হয়তো চিন্তা করতে পারেন। ওয়ানডেতে আমি সেইভাবে ওকে এখনও দেখিনি, ওইভাবে এখনও প্রুভেন পারফর্ম না, বাট ওর মধ্যে অ্যাবিলিটি আছে। একজন প্লেয়ারের যখন অ্যাবিলিটি থাকে তখন তাকে তৈরি করা যায়। সো সেই জায়গাটায় রিশাদকে তৈরি করতে হবে এবং প্রসেসের মধ্যে রেখে কীভাবে তৈরি করা যায় সেই কাজগুলো নিশ্চিতভাবেই আমাদের টিম ম্যানেজমেন্ট করছেন। তবে এই মুহূর্তে ওয়ানডেতে আমি ওকে অলরাউন্ডার পুরোপুরি বলতে পারি না। একদিন হয়তো বা ভালো খেলে ফেলতে পারে, বা সেটা কনসিস্টেন্সি জায়গায়, যেটা মিরাজ করেছে। মিরাজ কিন্তু 8-এ ব্যাটিং করেও তার কনসিস্টেন্সি দেখিয়েছে, সময়ের সঙ্গে সে দেখাতে আজকে মিডটা 4 বাজে প্রুভেন অলরাউন্ডার। সো সেটার জন্য রিশাদকে একটু সময় দিতে হবে এবং রিশাদের ব্যাটিংয়ের যে অ্যাবিলিটি আছে সেটাকে ওই অলরাউন্ডারের ক্যাটাগরিতে পরিণত করতে কাজ করতে হবে। আমি ভানু ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই মাঠের লাস্ট স্ট্যাটাস গুলো আমরা যেটা দেখছিলাম যে লাস্ট 15 ম্যাচে এখানে হচ্ছে 23 গড়ে স্পিনাররা উইকেট নিয়েছেন 124টা, এবং সেটার অ্যাভারেজ হচ্ছে 4.59, 4.5-এর মতো করে। এবং পেস যদি বলি আমরা সেক্ষেত্রে 27 করে অ্যাভারেজে এখানে হচ্ছে ইকোনমি রেট ছিল 5.27, অলমোস্ট 1 করে বেশি পার ওভার প্রতি। এবং উইকেটের সংখ্যা সেখানে যদি বলি যে 104টি পেসারদের ক্ষেত্রে, তাহলে আমরা কি ধরে নিতে পারি এটাকে স্পিন উইকেট? এবং আমি একটা জিনিস অ্যাড করতে চাই হানান ভাইয়ের কাছে। আমি শুরুতে ভাইয়ের কাছে আজকে জানতে পারলাম যে এটাতে আপনার ডেবিউ এখানেই হয়েছিল এই মাঠে, তো এটা আপনার অবভিয়াসলি এটা জানা না। না, 2002-এ যখন ডেবু হয়েছে তখনকার মাঠ আর তখনকার উইকেটের সঙ্গে এখন আমি মিলানো উচিত হবে না। এবং তখনকার আমাদের ক্রিকেট আর শ্রীলঙ্কার ক্রিকেটের পার্থক্য বেশ ছিল। মানে তখন যারা ছিল সেই নামগুলো আমরা সবাই জানি, ডি সিলভা থেকে শুরু করে জয়াবর্ধনে, জয়সিরিয়া, সাঙ্গাকারা। তো এখনকার ক্রিকেটেও নিশ্চিতভাবে শ্রীলঙ্কায় সেই ধরনের বড় বড় প্লেয়ার রয়েছে, বাট ক্রিকেট অনেক চেঞ্জ হয়েছে গত 23 বছরে। উইকেটের যে বিষয়টা আমার কাছে মনে হয় রেকর্ডই বলে দেয়। এই উইকেটটা ট্রেডিশনালি আমরা যে 350 ক্রিকেটের চিন্তা করি, যেটা আইসিসি ইভেন্টগুলোতে বেশি দেখা যায়, এই উইকেটটা সেই ধরনের ক্যারেক্টার শো করে না। এখানে 250 রানের খেলা হয়, 250 রান খুব ভালো রান। এখানে স্পিন একটু ধরবে, একটু স্লোইশ উইকেট হবে, যেখানে ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে বড় শট খেলাটা সম্ভব হবে না। সেখানে 1-2 বা স্ট্রাইক রোটেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে আমাদের অ্যাডভান্টেজটা, আমরা যদি রোটেশনটা ভালো করতে পারি তাহলে হয়তো সেই 250 করার ক্ষেত্রে সেই ভূমিকাটা রাখতে পারবো। তবে স্পিন খেলাটা একটু চ্যালেঞ্জিং, সেটা স্পিন আপনি যে স্ট্যাট বলেন সেটাই প্রমাণ করে দিচ্ছেন। এবং তাদের কোয়ালিটি বেশ কিছু স্পিনার রয়েছে, হাসারাঙ্গা ডেঞ্জারাস স্পিনার এই ধরনের উইকেটের জন্য। আমাদের রিশাদ ভালো অবশ্যই হতে পারে এই ধরনের উইকেটে, বাট টি-20 হলে আমি ডিফারেন্টভাবে
রিশাদকে রেট করতাম, ওয়ানডের জন্য রিশাদকে এখনও সেভাবে আমি রেট করা শুরু করিনি। সো সেখান থেকে ওদের বোলিং যে অপশন রয়েছে, স্পিন একটু স্লো উইকেট হলে আমাদের জন্য চ্যালেঞ্জটা বেশি থাকবে অপেক্ষাকৃত। ওদের ব্যাটিং যে ফেস করবে, আমাদের ব্যাটিং আমরা একটু টাফ টাইম ফেস করবো। সো সেখান থেকে আপনার পারফরমেন্স মানে অ্যানালাইসিসই বলে দিচ্ছে যে আসলে এখানে স্পিনাররা একটু ডোমিনেট করতে পারে, এবং রানটাও যে আমরা নর্মালি 300 রানে খেলা চিন্তা করি, সেই চিন্তা থেকে বের হয়েছে ডিফারেন্টভাবে স্ট্র্যাটেজি সাজাতে হতে পারে। রাইট। আমি অনেক ভাইয়ের কাছে আসতে চাই, লাস্ট 10 মাস যেটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই মাঠের কিন্তু অন এভারেজ স্কোর 210, খুব বেশি না কিন্তু আনন্দ ভাই যেটা বলছিলেন যে 250 এটা খুব ভালো একটা স্কোর, এবং এই মাঠের যতগুলো ওয়ানডে হয়েছে সেখানে যদি আমরা কম্পারিজন করি সেক্ষেত্রে হচ্ছে 233 কিন্তু অন এভারেজ এটা মাঠের স্কোর। তারপর আমরা 238 রান করে ম্যাচ হেরেছি। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কোয়ালিটি বোলিং অ্যাটাক বলতে আমরা কি বুঝি, মানে অনেক টার্ন, অনেক পেস, নট লাইক দ্যাট। আপনি একটা জায়গা ধরে বল করে যাও, আপনি একটা জায়গায় বল করবেন। আমাদের সাথে শ্রীলঙ্কার পার্থক্যটা এই জায়গাতেই, তাদের বোলাররা আমাদের বোলারদের থেকে বিগ টার্নার না, তাদের বোলারদের ভেরিয়েশন আমাদের বোলারদের ভেরিয়েশনের থেকে বেশি না, আমরা সমান সমান, কিন্তু পার্থক্যটা হচ্ছে কনসিস্টেন্সি। ওনারা আমাদের বল ব্যাটসম্যানদের উইক জোন ধরে টানায় অ্যাটাক করে যান, একটা সময় যে আমাদের ব্যাটসম্যান দিয়ে আসে। এই অ্যানালাইসিস বা হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের টিমেরও আছে। সো আমরাও কিন্তু জানি আমাদেরকে ওই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ এখান থেকে রেজাল্ট আনা যাবে না। সো বোলিং এটাকে আমরা হয়তো 238 রান আগে করেছিলাম, করে কিন্তু আমরা ম্যাচ হেরেছি। সো আপনি 260 করে যে আপনি রেস্টে থাকবেন, এটার কোনো ধরনের সুযোগ নেই, কারণ এই পিচে 2023 সালে শ্রীলঙ্কা 50 রানে অল আউট হয়েছে এবং ইন্ডিয়া 10 উইকেটে ম্যাচ জিতেছে। তো যখন শ্রীলঙ্কা ব্যাটিং করেছে তখন বোলিং উইকেট, ইন্ডিয়া ব্যাটিং করেছে ব্যাটিং উইকেট, ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। সো ইন্ডিয়াদের বা শ্রীলঙ্কা ওদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে বোলারদের কনসিস্টেন্ট লাইনে বল করে যেতে পারে। আপনি বুমরাকে দেখবেন, উনি কিন্তু প্রথমে এত ভেরিয়েশন ছিল না, একটা লাইনে বল করে যেতেন, আর ওনাকে বিট করা টাফ ছিল। এখন কিন্তু উনি ভেরিয়েশন অ্যাড করেছেন যতদিন গেছে, আগে জায়গাটা পোক্ত করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এই জায়গাটা একটু কাজ করলে আমরা মনে হয় গেমটা বের করে নিয়ে আসতে পারবো। আমরা একবারই শেষ পর্যায়ে হানিফ ভাইয়ের কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে ব্যাটসম্যানদের এবং বোলারদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? না, অবশ্যই পজিটিভ অ্যাপ্রোচই খেলবে, মানে জেতার জন্য, এবং অ্যাকর্ডিং টু কন্ডিশন সবসময় কিন্তু অ্যাপ্রোচ ম্যাটার করে। আপনি যখন মানে ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে তাকাবেন, ব্যাটিং যখন করব তখন কি অ্যাপ্রোচে ব্যাট করব, ওইটা কন্ডিশন, উইকেট, অপোনেন্ট সব কিছু মিলে কিন্তু সেট আপ করতে হয়। আপনি ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি এখানে একটু লো স্কোরিং ম্যাচ, যেটা ওয়ার্ল্ড ক্রিকেট এখন খেলছে, সেটা থেকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করলে যদি 250 রানের খেলা হয়, আপনি যদি এখন 350 খেলা খেলতে যান, সেই অ্যাপ্রোচে আপনি কলাপস করবেন, ফেল করতে পারেন। সো ওই জায়গাটায় প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচ ওইটাই রাখতে হবে। আমি চিন্তা করলাম যে মারবো, একদম এটা করে ফেলবো, এটা করে ফেলবো, ডিফারেন্ট উইকেটে ডিফারেন্টভাবে চিন্তা করাটা খুব জরুরি। ব্যাটিং অ্যাপ্রোচে যেমনটা দরকার, ঠিক একইভাবে বোলিংয়ে যেটা দরকার, অ্যাকর্ডিং টু উইকেট কিন্তু লাইন লেন্থ এবং সবগুলো বিষয় ম্যাটার করে। ওই জায়গায় ডেলিভার করাটা খুব ইম্পর্ট্যান্ট। মানে প্ল্যানিং নিশ্চিতভাবে প্রতিটা দল করে, এখন কিন্তু প্রতিটা দলে অ্যানালিস্ট রয়েছে, এক্সপার্ট রয়েছে, তারা কিন্তু তাদের প্ল্যানিংগুলো দেয় যে এই উইকেটে স্ট্যাট এটা বলে, এই উইকেটে এই লেন্থটা ভালো, এই লাইনটা ভালো এই ব্যাটসম্যানের জন্য, এরকম অনেক অ্যানালিসিস কিন্তু করা হয়। বিষয়টা হচ্ছে এক্সিকিউশনটা, এক্সিকিউশনের ক্ষেত্রে কেমনভাবে আমাদের প্লেয়াররা করতে পারে, যে এক্সিকিউশনে শ্রীলঙ্কা অপেক্ষাকৃত আমাদের যে বেটার, অন্তত তাদের কন্ডিশনে। সো তাদের কন্ডিশনে তারা সবসময় কিন্তু ডেঞ্জারাস দল, আর রেকর্ডও তাই বলে। আমরা শ্রীলঙ্কার মাটিতে কিন্তু যে আপনি যেটা বললেন লাস্ট 5 ম্যাচে 5টাই হেরেছি, বিকজ তাদের ওই নিজেদের ভেন্যুতে তাদের কনসিস্টেন্সি, বোলিং ব্যাটিং প্রতিটা জায়গায়, সেই জায়গাটায় ওই অ্যাপ্রোচ নিয়ে তাদের ডেলিভারি করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের নিশ্চিতভাবে অ্যাপ্রোচ থাকবে, বাট এক্সিকিউশনটা সেখানে পারফেক্টলি করা খুব জরুরি। ভাইয়ের কাছে আরেকটা জিনিস একটু জানতে চাও, সেটা হচ্ছে যে দুই দলের এক্স ফ্যাক্টর কাকে চিন্তা করছে? আমার মনে হয় হাসারাঙ্গা শ্রীলঙ্কা দলে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, কারণ আমরা জানি যে তার বোলিং সম্পর্কে তো সবাই জানি, ব্যাটিংয়ে এই ধরনের উইকেটে যেটা হয়, পরের দিকে একজন ব্যাটসম্যান ছোট একটা কেমিও অনেক সময় ডিফারেন্স করে দেয়। কারণ আপনি যখন 250 রানের খেলা হচ্ছে, একজন লাস্টে যে কুইক একটা 35-40 যদি করে দেয়, সেটা ডিফারেন্স তৈরি করে দিতে পারে। হাসারাঙ্গার মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে। আমাদের টিমে আমার কাছে কেন যেন মনে হয় হৃদয় এই ম্যাচটা খুব একটা এক্স ফ্যাক্টর রোল প্লে করতে পারে, অন্তত ব্যাটিং ডিপার্টমেন্টে। যদি সেটা করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করা যায়। রিসেন্ট টাইমে যদি বলি যে উনি অনেক ভালো টাচে নেই, না, এটা এই সমস্যাটা এখানেই। সেই টাচে নেই হলো টি-20তে। আমি কিন্তু ওয়ানডে এবং
T20 কখনোই ম্যাচ মিলাতে চাই না। আমি যদি রিসেন্ট পাস্টে যেটা অনেক একটু আগে হৃদয়ের পারফরমেন্স বলছিল, একটা 100 রয়েছে, একটা 90+ স্কোর রয়েছে, এবং কিন্তু এটা রিসেন্ট টাইমে ওয়ানডে ক্রিকেটে। সো সেই অ্যানালাইসিসে গেলে ওয়ানডেতে কিন্তু হৃদয় ঠিকই রয়েছে, বিষয়টা হচ্ছে T20-তে হয়তো সেই টাচে নেই যেটা আগে শুরু করেছিল। সো ফরম্যাট ওয়াইজ কিন্তু ব্যাটসম্যানদের মেন্টাল সেটআপও ডিফারেন্ট হয়। অনিক ভাই, আমরা এই ম্যাচের প্রেডিকশন কি চিন্তা করতে পারি, যে কত স্কোর আমরা বাংলাদেশের কাছ থেকে কিংবা শ্রীলঙ্কার কাছ থেকে আশা করতেছি? যারাই টসে জিতবে আগে ব্যাটিং করতে চাইবে এবং 250+ রান করতে চাইবে বা ম্যাক্সিমাম যতটা নিতে পারে। পুরা ম্যাচটা নির্ভর করবে প্রথম 15 ওভার যেই আগে ব্যাটিং করবে, কারণ ওই সময় পেস বল একটু মুভমেন্ট থাকবে, এর পরবর্তীতে আসলে পেস বোলারদের খুব একটা সুবিধা থাকবে না। সো আমরা যদি আগে ব্যাটিং করতে পারি তাহলে হয়তো ওই 15 ওভার যদি আমরা ওভারকাম করতে পারি তামিম এবং ইমনের উপরে বেস করে, দেন আমরা কিন্তু ভালো মোমেন্টাম ক্রিয়েট করতে পারবো। আর যদি আগে বোলিং করি সেই ক্ষেত্রে মুস্তাফিজ আছেন আমাদের, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে মিস্টেরিয়াস পেস বোলার। সো আমরা ওইখান থেকেও ক্যাশ করতে পারবো যদি সাথে তানজিম হাসান সাকিব থাকেন। আমরা ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা শ্রীলঙ্কায় জিতেছিলাম ওইখানে কিন্তু উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। সো এই মাঠেই তো তানজিম হাসান সাকিব কিন্তু আমাদের জন্য একটা ভাইটাল পার্ট। ভাইয়া, লাস্টে আপনার কাছে রেজাল্ট সম্পর্কে একটু প্রেডিকশনে আসতে চাইবো। তার আগে আমি একটু জানতে চাই যে আমরা বারবার বলছি স্পিন ট্র্যাক কিংবা স্পিনাররাই আসলে ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে কিংবা রেজাল্ট তাদের মতন আসতে পারে, তাহলে বাংলাদেশ 3 জন পেসার নিয়ে নামাটা আসলে কতটা যুক্তিসঙ্গত? এটা খুব ভালো কোশ্চেন, কারণ অনেকেই চিন্তা করে 3 স্পিনার নিয়ে খেলতে পারলে ভালো হতো। বাট বিষয়টা হয় কি, আপনি যখন 50 ওভারে খেলা খেলবেন আপনার স্পিনাররা মিডল ওভারে বল করবে ম্যাক্সিমাম সময়, ডেথ ওভারে কিন্তু তারা বোলিং করবে না, ইভেন পাওয়ার প্লে তো বোলিং করার চান্স কম। তো পেস বোলার যদি আপনি 30 ওভার অপশনটা রাখেন, আপনি পাওয়ার প্লে মাঝখানেও কিন্তু পেস বোলার করতে হতে পারে। স্পিনার দেখা গেল কোনো কারণে যেভাবে চিন্তা করছে সেভাবে হচ্ছে না, তখন কিন্তু পেস বোলার এসে ভেরিয়েশনটা দরকার হয়। সো 20 ওভার স্পিন আপনি মিডল ওভারগুলোতেই ইউজ করতে পারবেন, কিন্তু পেস বোলিং 30 ওভার থাকলে আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন। সেটা মিডল ওভারে দরকার হলে সেটা করতে পারবেন, ডেথ ওভারে লাগবে, পাওয়ার প্লেতে লাগবে। সো এই জন্য পেস বোলিং অপশনটা সবসময় কিন্তু এই ধরনের কন্ডিশনে বেশি রাখা হয়। সো আমার মনে হয় যে এটা খুব বেসিক একটা জিনিস যে হয়তো 3 জন সিমার নিয়ে খেলবে, বাট এটা লজিকও এটা থাকে যে মিডল ওভারে পেস বোলার দরকার হলে তখন 20 ওভার যদি পেস থাকে আপনি মিলাতে পারবেন না, তখন আপনার উপরে এবং নিচে মিলাতে গেলে মাঝখানে মিডল ওভারে পেস বোলার পাবেন না। সো পেস বোলার খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যদি বাউন্ডারি দেখেন, এই মাঠের বাউন্ডারি মানে সাইডে অ্যারাউন্ড 65, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি। সো এটা কিন্তু অ্যারাউন্ড 80 হতো, তখন স্পিন বল খুব ভালো এফেক্টিভ হতো। কারণ কি, যখন আপনার 65 বাউন্ডারি থাকে স্পিন বলে অনেক সময় ব্যাটে লেগে গেলে পার হয়ে যায়, কিন্তু যখনই আপনার 80+ থাকে তখন কিন্তু স্পিনারকে পার করতে হয়। সো মিডল ওভারে যখন বোলিং করবে স্পিনে যদি ওভার বাউন্ডারি বা বাউন্ডারি বেশি হয় তখন পেস এনে এই বাউন্ডারিতে অনেক সময় আটকানোর সম্ভব হয়। সো কিছু স্ট্র্যাটেজিক বিষয় থাকে, সবকিছু মিলে আমার মনে হয় 3 সিমার যাওয়াটাই বেশি হওয়া উচিত। একবারে শেষ পর্যায়ে দুজনের কাছে জানতে চাও যে ম্যাচের রেজাল্ট কি চিন্তা করছে? রেজাল্ট এটা কঠিন আসলে, রিয়েলিটির সঙ্গে মিলালে শ্রীলঙ্কা জিতবে, বাট ইমোশন এবং নতুনভাবে চিন্তা সবকিছু মিলে তো আমরা আমাদের দিকেই পাল্লাটা ভাই রাখার চেষ্টা করবো। বাট রিয়েলিটি ডিফারেন্ট হলো, আমরা বিশ্বাস করি যে এই ম্যাচ আমাদের জেতা সম্ভব। অনিক ভাই? জি, আমরা 2015 সালের বিশ্বকাপে যেমন একটা মোমেন্টাম ক্রিয়েট করছিলাম, বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি ক্রিয়েট হয়েছিল, নতুন ক্রিকেটের হিস্ট্রি এখান থেকে শুরু হোক, এটাই আশা করি। ধন্যবাদ আমাদের অতিথিদেরকে মূল্যবান বিশ্লেষণের জন্য, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ আপনারা দেখছিলেন বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ, পাওয়ার্ড বাই কিশোর মমস ম্যাজিক ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই স্পাইন অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো দ্বিতীয় রাউন্ডের আগে বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।